আরাব বলল, দোস্ত সব ডেকোরেশন হয়ে গেছে, আমি কেকের অর্ডার দিয়ে দিয়েছি কাল রাতেই, টাইম মতো দিয়ে যাবে তারা। তুই কোনো টেনশন নিস না শালা, আমার উপর ছেড়ে দে সব, দেখবি আমি কি কি পারি। খানিক হেসে বলল রাফিন। ভরসা আছে তোর উপরে। আর তুই আমার কোন বোনকে বিয়ে করলি? তুই আমার কোন জন্মের দুলাভাই রে? বলি কি কয়টা লাগে তোর বন্ধু? এখন আবার আমাকেও শালা ডাকিস? তোর উদ্দেশ্য তো ভালো ঠেকছে না। বিয়ে করলে তোর বোনকেই করবো বুঝলি, তাই আগে থেকে প্র্যাকটিস করছি শালা বাবু। বোন তো একটা আছে তোর, আমার কাছে বিয়ে দিলেই তো আমি তোর দুলাভাই, আর তুই আমার শালা হবি বরাবর। ঠাট্টার স্বরে বলল আরাফ। দিনের বেলা স্বপ্ন দেখছিস মনে হচ্ছে। আমি জেনে শুনে তোর মতো লুচ্চার সাথে আমার বোনকে বিয়ে দিব? আর শোন, আমি কিন্তু রেকর্ড করেছি, তোর গার্লফ্রেন্ডকে শুধু সেন্ড করা বাকি। বাঁকা হেসে বলল রাফিন। আরাফের মুখটা চুপসে গেল। অসহায় কাঁদো কাঁদো ফেস করে বলল, না রে দোস্ত, তুই আমার মায়ের পেটের খালাতো ভাই লাগিস, আমাকে এভাবে জব্দ করা ঠিক হবে না ভাই। এমনিতেই গার্লফ্রেন্ডের প্রায় জীবনটা বেদনাময়, এইটা কিন্তু সিরিয়াস দোস্ত, খুব ভালোবেসে ফেলেছি পিছিটাকে। রাফিন ডেভিল হাসি দিয়ে ব্যঙ্গ করে বলল, হা হা হা, ইহা ভেরি হাস্যকর। শেষে কিনা আমার ফ্ল্যাটবাজ বন্ধু জব্দ করলো টেনে পড়ুয়া একটা পিচ্ছি মেয়ে। তুই মজা নিচ্ছিস না, নে, সময় আমাদেরও আসবে। হুম। হয়েছে ভাই, রাগ তোর ফালতু পেঁচাল। শোন, সব যেন ঠিকঠাকভাবে হয়। আমি চাই আজকে আমার মায়াবিনী খুব খুব বেশি সারপ্রাইজ হয়। অল দ্য বেস্ট ইয়ার, জাস্ট চিল মুডে থাক, এখন রাখছি, বাই। বলেই কল কেটে দিল আরাফ। রাফিন মুচকি হাসি দিয়ে আবার ফোনটা পকেটে গুজে রাখলো। প্রচণ্ড মন খারাপের সময় অনায়াসেই যাকে সব কথা বলা যায়, এমন মানুষের সংখ্যা পৃথিবীতে বড্ড কম। জীবনে কিছু মানুষ অতিরিক্তভাবে বিশেষ পাওয়া হয়, যাদের মন খুলে অনায়াসে প্রত্যেকটা কথা বারবার বললেও সামান্য এতটুকু বিরক্তি হয় না। এমন একটা মানুষ হলো আরাফ। ছোটবেলা থেকেই দুজন বেস্ট ফ্রেন্ড, যাদের শরীর দুইটা হলেও মন একটা। এই একটা মানুষকে দুনিয়ার সমস্ত কথা অনায়াসে শেয়ার করছে রাফিন। মন খারাপে বাজে সময় বিপরীতে থাকা মানুষগুলোর কাছে থেকে একটুখানি আশার বাণী কয়েক গুণ শক্তি দেয়, যার ফলস্বরূপ নিজেকে অনেক অনেক হালকা ও চিন্তামুক্ত লাগে। সমস্ত খারাপ সময়ে এই মানুষটাকে পাশে পেয়েছে রাফিন। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, যা সবার ভাগ্যে জোটে না। আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করল রাফিন এত সুন্দর একটা মানুষকে বন্ধু হিসেবে উপহার দেওয়ার জন্য। এরই মধ্যে ভেতর থেকে মায়ের ডাক পড়ল। আর কিছু না ভেবে ভেতরে চলে গেল। ওইদিকে ঐশী মন খারাপ করে রুমে বসে আছে। আজ তার জন্মদিন, অথচ সবাই যেন বেমালুম ভুলেই গেছে। কেউ বিষয়টা পাত্তাও দিচ্ছে না। সবাই আমাকে ভুলে গেছে। কোথায় সবাই আজকে আমাকে সুন্দর সুন্দর গিফট দেবে, এক একজন উইশ করবে। উইশ তো দূরের কথা, আজকে যে আমার জন্মদিন সেটাও কারোর মনে নেই। কি একটা অবস্থায় জীবন রেখে কি লাভ। মনে মনে বিড়বিড় করছে ঐশী। হঠাৎ বাহির থেকে বাবার কথার আওয়াজ এলো। দরজা হালকা নক দিয়ে শফিকুল সাহেব বলল, মা, আসবো? মন খারাপ করে বলল ঐশী। হ্যাঁ আব্বু, আসো। ঐশীর পাশে খাটের উপরে বসলো শফিকুল সাহেব। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছোট মায়ের? মন খারাপ কেন? বাবাকে বলো। ঐশী যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। বাবা নামক মানুষটার কাছে মেয়েরা কথার ফুল ছুঁড়ে নিয়ে বসে। সমস্ত আবদার যেন এই মানুষটার কাছে অনায়াসে বলতে পারে, কোনো বিরক্তি ছাড়াই সব কথা মন দিয়ে শুনবে। ঐশী মুখ গোমরা করে বলল, আব্বু আজকে কত তারিখ? শফিকুল সাহেব অবাক হয়ে বলল, কেন? আজকে তো জুলাইয়ের 24 তারিখ। আজকে কোনো বিশেষ দিন নাকি আম্মু? তুমিও ভুলে গেছো আব্বু? কেউই আর আমাকে ভালোবাসে না আগের মতো। আজকে যে কারোর জন্মদিন তা সবাই ভুলেই গেছে। কাঁদো কাঁদো ফেস করে বলল ঐশী। শফিকুল সাহেব বুঝতে পারল তার রাজকন্যার অভিমানের কারণ। মনে মনে মুচকি মুচকি হাসল। কোনো এক বিশেষ কারণে উনিও বিষয়টি এড়িয়ে গেলেন। উনিও কাছের অজুহাত দিয়ে বেরিয়ে আসলো রুম থেকে।
বাবার এমন কাজে অভিমান যেন পাল্লা দিয়ে বেড়ে গেল। অভিমানে আকাশ ছুঁই ছুঁই। মোবাইলটা নিয়ে কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনতে লাগলো, সাথে হুদাই ফেসবুকের নিউজ ফিড ঘাটাঘাটি করতেছে। এরই মধ্যে গ্যাঞ্জাম পার্টির গ্রুপ কল আসলো। না, এদের কলও রিসিভ করা যাবে না। এরা কেউ আমাকে একটু ভালোবাসে না। গ্যাঞ্জাম পার্টি কি আর দমে থাকার লোক? তারাও একের পর এক কল দিচ্ছে তো দিচ্ছেই। আমরা কারো কারো সাথে রোজ নিয়ম করে কথা বললেও বোঝে না আমি আসলে মানসিক বিপর্যস্ত। আবার কিছু কিছু মানুষ আছে কিছু না বললেও কিভাবে যেন বুঝে যায়। এই মানুষগুলো আমাদের জীবনে অতিরিক্তভাবে বিশেষ পাওয়া। এদের কাছে আমার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে বলতে হয় না, এরা নিজ থেকেই বুঝে যায়। তাই তো ঐশীকে একের পর এক কল দিয়ে যাচ্ছে। এই মন খারাপের সঙ্গ হবে বলে এতবার কল দিয়ে যাচ্ছে দেখে বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। সাথে সাথে একে একে সবাই জয়েন হলো গ্রুপ কলে। এরা এক একজন এক একভাবে মজা নিয়েই যাচ্ছে। বাধ্য হয়ে ফোনটা অফ করে রাখলো ঐশী। রাত 8টা। চৈতে রুমে এসে ঐশীকে ডাকতে লাগলো। ঐশীমণি, কী রে, ফোন অফ করে রাখছিস কেন? মিতু বারবার কল দিয়ে যাচ্ছে আমার ফোনে, নে কথা বল। না, আমি কারোর সাথে কথা বলবো না। তোমাকে কল দিচ্ছে, তুমি কথা বলো। কিছুটা রাগ দেখিয়ে বলল ঐশী। চৈতে কোনো কথা না বাড়িয়ে ফোন লাউডস্পিকারে বাড়িয়ে দিয়ে ঐশীর দিকে ধরল। ওপাশ থেকে মৃত কান্না ভেজা কণ্ঠ শুনে চমকে উঠল ঐশী। আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, কি হয়েছে দোস্ত? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। তুই তাড়াতাড়ি গেটের সামনে আয়, হসপিটালে যেতে হবে এক্ষুনি। এসে সব কথা বলছি। তাড়াতাড়ি আয় বলে কান্না করতে করতে লাইন কেটে দিল মিতু। ঐশী যেন বরফের ন্যায় জমে আছে। চৈতে ডাকে হকচকিয়ে ওঠে। কোনো কথা না বলে এক ছুটে বেরিয়ে পড়ল গেটের সামনে। এতক্ষণ যে এদের সবার সাথে অভিমান করেছিল সেটা যেন মনেই নেই। গেটের সামনে আসতে মিনিট দুয়ের মধ্যে কোথা থেকে একটা অটো এসে থামলো ঐশীর কাছে। ঐশী মিতু আসছে বলে মনে করে অটোটার কাছে গেল। এরই মধ্যে একটা ছেলে বেরিয়ে এসে মুখে একটা রুমাল বেঁধে অটোতে বসিয়ে দিল ঐশীকে। তারপর এক মুহূর্ত দেরি না করে দ্রুতগতিতে চলতে লাগলো গাড়িটা। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে ঐশী কিছুই বুঝতে পারল না। মিনিট খানেক লাগলো বিষয়টি বুঝতে। বুঝে উঠতেই ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে ঐশীর। ভয়ে গা শিউরে উঠল ঐশীর। শরীর ঘেমে নিয়ে একাকার, হাত পা রীতিমতো কাঁপছে। মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। কে এই অচেনা পুরুষটি? কি চায় আমার কাছে? এদের আসল উদ্দেশ্যটা কি? কিশোরী মনে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন চিন্তা মাথা চাপ দিচ্ছে। তবে কি কোনো সর্বনাশ হতে চলছে তার সাথে? মুখ বাঁধার ফলে না পারছে কথা বলতে আর না পারছে চিৎকার চেঁচামেচি করতে। কে বাঁচাবে এদের হাত থেকে ঐশীকে? মিতু বা কোথায়? এদিকে গাড়িটাও দ্রুত গতিতে চলছে। মিনিট 10 পরে গাড়িটি থামলো একটা নির্জন জায়গায়। অচেনা লোকটি এসে গাড়ি থেকে নামিয়ে দিল ঐশীকে। সাথে মুখের বাঁধনটাও খুলে দিয়ে 1 সেকেন্ড ব্যয় না করে হুড়মুড় করে গাড়িটা নিয়ে ঝড়ের বেগে চলে গেল। মুখের বাঁধনটা খোলা পেয়ে হাঁটুতে হাত দিয়ে ছড়ে ছড়ে নিঃশ্বাস নিচ্ছে ঐশী। এতক্ষণ মনে হচ্ছে দম আটকে যাচ্ছিল। চারপাশটায় চোখ বুলিয়ে নিল। অন্ধকার আচ্ছন্ন চারপাশ, জনশূন্য নীরব পরিবেশ। মনে হচ্ছে কোনো ভূত আত্মার রাজ্য। যদিও ভূত বলতে কিছু নেই পৃথিবীতে, তবে এখন এই নীরব পরিবেশে শরীর ছমছম করছে। হঠাৎ করে আবছা একটি লাল রঙের আলো এসে পড়ল ঐশীর চোখে। দূর থেকে আবছা একটি ছায়া মূর্তি দেখা যাচ্ছে, যেটা ক্রমশ এগিয়ে আসছে ঐশীর দিকে। ঐশী আর তাকালো না ওই দিকে। চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা গলায় দোয়া পড়তে শুরু করলো। লা তসরিবা না লা লাহ লাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয়ের চোটে উল্টা পাল্টা দোয়া পড়ছে। মানুষ অতিরিক্ত ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তখন দিক বেদিক ভুলে যায়। তাই তো ঐশী কি পড়ছে নিজেও জানে না। মিনিট দুয়েক পরে এই বিকট আতশবাজির শব্দ হচ্ছে চারপাশ থেকে। আকস্মিক চোখ খুলে তাকিয়ে চমকে উঠল ঐশী। বিভিন্ন রং বেরঙের আলোয় আলোকিত হয়েছে চারপাশ। আকাশে বিভিন্ন রং
বেরঙের বেলুন উড়ছে। বাম দিকে তাকিয়ে চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। জলজল করে একটা লেখা ভেসে উঠল। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ঐশী। চারপাশে এত আয়োজন দেখে মুখটা হা হয়ে গেল। পেছন থেকে কারো গরম নিঃশ্বাস ঘাড়ে এসে পড়ল। কিছুটা শিউরে উঠল শরীর, হকচকিয়ে উঠল। পেছনে তাকানোর সুযোগ হলো না। পরিচিত একটি কণ্ঠ শুনতে পেল। কানের কাছে মুখ গুজে মোহনীয় কণ্ঠে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে মাই কুইন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে মায়াবী পরি। এই মানুষটা এখানে কেন? রাফিনকে দেখে ঐশী রীতিমতো চমকে গেল। ভীষণ ভীষণ অবাক হলো। এই মানুষটাকে এখানে কোনোভাবে আশা করেনি ঐশী। ঐশী থ মেরে ঠায় দাঁড়িয়ে আছে। এরই মধ্যে চারপাশ থেকে হাততালি দিয়ে সবাই একসাথে উইশ করলো। মুহূর্তেই নীরব পরিবেশটা জমজমাট কোলাহলে পরিপূর্ণ হয়ে গেল। এখন জায়গাটা খুব পরিচিত ঐশীর। এটি একটি খোলা মাঠ। সবাই কাশফুলের মাঠ বলেই চেনে। রবিন আলিফ পার্টি স্প্রে দিয়ে সবার অবস্থা নাজেহাল বানিয়ে দিল। ঐশী শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। গ্যাঞ্জাম পার্টির সবাই এখানে উপস্থিত। মিতু, রিয়া, জান্নাত এসে ঐশীকে জড়িয়ে ধরল। ঐশীর কোনো হেলদোল নেই। সে আগের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে। রাফিন, আরাফ, তাদের বন্ধু মহল সহ অনেকেই উপস্থিত আছে। এসব অনাকাঙ্ক্ষিত মানুষজন এখানে মোটেও একসেপ্ট করেনি ঐশী। সব থেকে বেশি অবাক হলো শফিকুল সাহেব ও তিহানকে দেখে। এদের সাথে রয়েছে চৈতি। শফিকুল সাহেব কাছে এসে ঐশীকে হালকা বুকের সাথে জড়িয়ে ধরল। মাথায় হাত বুলিয়ে আদুরে সুরে বলল, এই দিনটা তোমার জীবনে 1000 বছর আসুক মা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার ছোট রাজকন্যাকে। তুমি কি করে ভাবলে বাবা তোমার জন্মদিনের কথা ভুলে গেছে? হুম, মোটেও না। যেদিন আমার ঘর আলো করে আরেকটি জান্নাত এসেছে, এক টুকরো ফুটফুটে চাঁদ এসেছে, এই দিন কি ভুলতে পারার মতো মা? বলে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। খুশিতে চোখ দুটো চলচল করছে ঐশীর। বাবার এমন ভালোবাসা স্নেহ দেখে লুটিয়ে পড়ল বাবার বুকে। চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা নোনা জল। এই কান্না কোনো কষ্টের না, মহা আনন্দের। শফিকুল সাহেব আলতো করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুচকি হাসি দিয়ে দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? তোকে দারুণ একটা সারপ্রাইজ দিব বলেই তো এত এত প্ল্যান। তবে এসবের সব ক্রেডিট কিন্তু রাফিনের। রাফিন নামটা শুনেই কিছুটা লজ্জা পেল ঐশী। মাথা তুলে তাকালো, চারিপাশে দৃষ্টি বোলালো। রাফিন এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে ফোন টিপছে। এমন একটা ভাব মনে হচ্ছে আশেপাশে কি হচ্ছে কোনো খেয়ালই নেই। সব ধ্যান যেন মোবাইলের মধ্যে। আরাফ বলল, আরে বোন, এসব কান্নাকাটি রাখো, চলো কেক কাটা যাক। সবাই আরাফের কথাই সায় দিল। কিছুটা দূরে একটা টেবিল সাজানো, যার উপরে কেক রাখা। সবাই একে একে ওই দিকে যাচ্ছে। মিতু এসে ঐশীর পাশে দাঁড়ালো। ঘাড়ে একটা হাত রেখে কিছুটা সুর টেনে বলল, কি রে ইয়ার? নো নো ভাবি, আপনি তো আমার বড় ভাবি, আমার একমাত্র ভাইয়ের হবু বউ। হ্যাঁ হ্যাঁ, তো বলুন সারপ্রাইজ কেমন দিলাম? ঐশী ঝাড়ি দিয়ে মিতুর হাতটা সরিয়ে দিল। রেগে গিয়ে বলল, এসব কেমন সারপ্রাইজ মিতু? তোর কোনো আইডিয়া আছে? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর তোরা সবাই জানতে আমাকে কেন বলিসনি? তোদের কারোর সাথে কোনো কথা নেই। জান্নাত এসে ঐশীর মাথায় একটা চাটি মেরে বলল, আরে ইয়ার কুল কুল। আরে গাধি, বলে দিলে কি সারপ্রাইজ হতো নাকি? এখনও তো সারপ্রাইজ বাকি। সো মেরে দোস্ত, তুমি রেডি তো? মিতু সবাইকে তাড়া দিয়ে বলল, আচ্ছা হয়েছে, এখন যা যাক। ঐশী এবার ক্লিয়ার এভাবে বুঝতে পারলো এসব এদের আগে থেকেই প্ল্যান করা। ঐশী খুব কৌতূহল হয়ে বলল, এই ওয়েট 1 মিনিট। মিতু, তোর কোন ভাইয়ের বউ রে? আমি? হ্যাঁ, আমার জানা মতে তোর তো কোনো ভাইটাই নেই। তাহলে কি আন্টির ছেলে? রিয়া এসে মাঝপথে থামিয়ে দিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, বোন তুই ভীষণ ল্যাকি রে। আমার যৌবনের প্রথম ক্রাশকে এখন ভাইয়া ডাকতে হবে, এসব ভাবা যায়? আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে ঐশী। ঐশী ছাড়া বাকি সবাই হেসে দিল।
মিতু রিয়াকে একটা চড় দিয়ে ব্যঙ্গ করে বলল, জ্বালা অন্তর জ্বালা রে দোস্ত। বলেই খিলখিল করে হেসে দিল। সাথে রিয়া জান্নাতও যোগ দিল। ঐশী শুধু বোকার মতো এদের কাণ্ড দেখছে। আর এক মুহূর্ত দেরি করলো না কেউ। ঐশীকে ধরে নিয়ে গেল উপস্থিত সকলের মাঝে। সবাই এক একটা গিফট দিয়ে যাচ্ছে। অবশেষে কেকটা কাটা হলো। কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিল ঐশী। হঠাৎ একটা মুখ দেখে আকস্মিক ভড়কে গেল ঐশী। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। এতক্ষণ যতটা না খুশি হয়েছিল সব যেন নিমেষেই শেষ হয়ে গেল। বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে। চোখ দুটো ছলছল করে উঠল। এতক্ষণ ভিড়ের মধ্যে খেয়ালে করেনি এই মেয়েটাকে। এই মেয়েটা আর কেউ না, ওই দিন রাফিনের সাথে দেখা করা মেয়েটা। তাহলে এসবের মানেটা কি? নিজের ভালোবাসার মানুষটাকে তো ঠিক নিয়ে আসছে সাথে করে, তাহলে আমার সাথে এমনটা কেন করছে রাফিন ভাই? কেন বারবার আমার কিশোরী মনে বারবার আঘাত করছে কেন রাফিন ভাই? এসব রাজ্যের ভাবনায় যখন ব্যস্ত ঐশী, তখনই মেয়েটা ঐশীকে অবাক করে দিয়ে বলল, কি হলো পিচ্চি? সরি আই মিন ভাবি, আমাকে খাইয়ে দিবে না? নাকি আমাকে পছন্দ হয়নি? দেখো তোমার জন্মদিনে আসবো বলে মেকআপ করে সেজেগুজে এসেছি। তোমার মতো এত কিউট না হলেও দেখতে অতটাও খারাপ না।